আসসালামু আলাইকুম। 2025 ব্যাচ এইচএসসি তোমাদের কিন্তু এক্সাম চলছে। ইতোমধ্যে তোমরা কতগুলো এক্সাম সম্পূর্ণ করে ফেলেছো এবং তোমাদের আমরা যে কথা দিয়েছিলাম যে আমরা 5 তারিখ থেকে আইসিটির মাধ্যমে পরবর্তী পরীক্ষাগুলোর আমরা সাজেশন এবং তার সলিউশন ক্লাস নিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা আইসিটি পড়তে যাচ্ছি এবং আইসিটি তে কিন্তু সাজেশন তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। আমাদের পেজে গিয়ে শুধু একটা লাইক দিতে হবে এবং একটা মেসেজ করতে হবে। তো এখন আমরা যা যা করবো এটা হচ্ছে শুধু আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শুধু সিকিউ এর উপরে ফোকাস করে করা হয়েছে। মাত্র দুইটা জিনিস আমরা মাথায় রাখলে এই সিকিউ গুলো আমরা খুব ভালোভাবে আনসার করতে পারবো। তো আজকে কিন্তু আমরা করছি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন। চলো তাহলে দেখি আসলে আমরা কোশ্চেনে কি কি থাকতে পারে সিকিউতে। কোশ্চেনে সিকিউতে সাধারণত দুইটা টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি, যে টেক্সট ফরম্যাটিং এখান থেকে কোশ্চেন আসে, আরেকটা হচ্ছে টেবিল জেনারেট করা এখান থেকে কোশ্চেন আসে। এবং এই টেবিলের আন্ডারে কতগুলো সাব টপিক আছে যেগুলো হচ্ছে টেবিলের সাথে মিক্সচার করা হয়, যার ভিতরে হচ্ছে হাইপার লিঙ্ক আছে, ইমেজ অ্যাড করা আছে, এরপর হচ্ছে লিস্টিংটা আছে। ঠিক আছে, তো এই টপিক গুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমি আশা করি যে এখান থেকে যদি একটা সৃজনশীল আসে তাহলে একটা আনসার করতে পারবে, আর দুইটা আসলে দুইটা আনসার করতে পারবে। যদি দুইটা আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি টেক্সট ফরম্যাটিং থেকে একটা কোশ্চেন আসবে এবং টেবিল থেকে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু ওই ফর্ম থেকে শুরু করে আরো কিছু আমরা বইয়ে আছে যেগুলো আপাতত না করলেও হবে। সিকিউ এর জন্য আমরা এই দুইটা টপিক ভালোভাবে হ্যান্ডেল করতে পারলেই হচ্ছে। তো চলো আমরা শুরু করে দিই। আজকে প্রথমে আমরা টেক্সট ফরম্যাটিং দিয়ে শুরু করি। তো টেক্সট ফরম্যাটিং এ আসলে কি, আমি একটু ধারণা দিয়ে নিই আসলে টেক্সট ফরম্যাটিং বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। তো টেক্সট যখন আমরা লিখি, টেক্সটের অনেক ধরন থাকে। লাইক আমরা বলতে পারি বোল্ড। ঠিক আছে, যেমন বোল্ড লেখা মানে হচ্ছে একটা লেখা মোটা হইতে পারে। ঠিক আছে, আমি এখানে লার্ন লিখলাম, এই লার্ন লেখাটা যে মোটা হয় এটাকে আমরা কিন্তু বোল্ড বলতেছি। ঠিক আছে, আবার আমরা 2 নম্বরে বলতে পারি ইটালিক টাইপ। ঠিক আছে, ইটালিক টাইপ, ইটালিক মানে আমরা সবাই জানি একটু ইতালি স্টাইলে হয়, একটু এরকম বাঁকা করে লেখা হয়। ঠিক আছে, এইরকম খুব বাঁকা বাঁকা হয়। এরপরে আমরা বলতে পারি হচ্ছে ওইটারে আমরা স্ট্রাইকও বলতে পারি, আবার ডিলেটও বলতে পারি। ডিলেট করলে সাধারণত কেমন হয়, ডিলেট করলে কেমন হয়, এই লার্ন লিখলাম, এটার মাঝখান দিয়ে কিন্তু একটা স্ট্রাইক চলে যায়, বা এটা দেখতে গেলে লেখাটা মনে হয় যে ডিলেট হয়ে গেছে এরকম। তো বোর্ড করতে পারি, ইতালিক করতে পারি, ডিলেট করতে পারি। এই টাইপের কাজগুলো কিন্তু আমরা আসলে টেক্সট ফরম্যাটিং এর মাধ্যমে করতে পারি। তো চলো আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং গুলা কিভাবে করতে পারি এগুলা শিখে ফেলি। আশা করি টেক্সট ফরম্যাটিং সম্পর্কে ধারণা পেয়ে গেছো, কিন্তু এর আগে যেহেতু একটু হালকা বেসিক দিতে হবে, এর জন্য আমি বলছি যে কিভাবে হচ্ছে আমরা আমাদের কোডটা লিখবো, মানে বেসিক যে বডিটা আছে বডিটা আমরা কিভাবে লিখবো। তো এর জন্য প্রথমে আমাদের HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। HTML, আচ্ছা আরেকটা কথা বলে নেই, এটা কিন্তু কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ না মানে এটা বলতে চাচ্ছি, কোনো বড় হাতের লেখো বা ছোট হাতের লেখো, ইট ডাজন্ট ম্যাটার, আউটপুট ঠিকই আসবে, সমস্যা হবে না। তো প্রথমে HTML কে ওপেন করতে হবে এবং HTML এর কিন্তু একটা ক্লোজিং থাকবে। ঠিক আছে, HTML ওপেন থাকবে, HTML ক্লোজিং থাকবে। তোমরা সবাই জানো যে ট্যাগ দুই প্রকার হয়। হ্যাঁ, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেটা এমটি ট্যাগ ওটা শুধু ওপেনিং থাকে, কোনো ক্লোজিং থাকে না। আর যেটা কন্টেইনার ট্যাগ তার ওপেনিং থাকে, ক্লোজিং থাকে এবং ভিতরে কিছু কন্টেন্ট থাকে। এই তো HTML ওপেন হলো এবং আমরা এই ক্লোজ করলাম। ক্লোজিং ট্যাগের ভিতর জানো একটা স্ল্যাশ সাইন থাকে আগে। তো এর ভিতরে হচ্ছে আরো কিছু সাবসেক্টর থাকে, যেমন এখানে থাকে হচ্ছে, আমি একটু বাইরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে থাকে হচ্ছে হেড। ঠিক আছে, হেডার থাকবে, এখানে হেডারের ক্লোজ থাকবে। এরপরে ভিতরের পার্টটা থাকবে হচ্ছে বডি। বডি ওপেন থাকবে এবং বডিটা ক্লোজ হবে এখানে। ঠিক আছে, তো সাধারণত বডি ক্লোজ সাধারণত আউটপুটে তাই শো করে বা ব্রাউজারে সেটাই শো করে যেটা আমরা এই বডির ভিতরে লিখি। আমি লিখে দিই, আমরা বডির ভিতরে যা লিখবো এটাই মূলত হচ্ছে আউটপুটে দেখাবে। তো তার সুবিধার্থে আমি বারবার এই পুরো ফরম্যাটটা লিখবো না, বডির ভিতরে যে কোডটা হয় আমি শুধু ওইটা দিয়েই তোমাদের বোঝাবো। তোমরা কিন্তু বুঝে নিতে হবে তোমাদের যে আমি যা করছি সবই বডির ভিতর।
আর হেডের ভিতরে কি থাকতে পারে, হেডের ভিতরে অনেকগুলো জিনিস থাকতে পারে। এর ভিতরে সাধারণত কিছু লিখতে হয় না এইচএসসি এক্সামে, তোমরা শুধু একটা জিনিস লিখতে পারো এটার ভিতরে, এটার আন্ডারে টাইটেল। ঠিক আছে, এটার আন্ডারে তোমার টাইটেল লিখতে পারো, টাইটেলে কিছু একটা লিখতে পারো যে ফার্স্ট ক্লাস, আমি লিখলাম ফার্স্ট ক্লাস। ওকে, টাইটেল ক্লোজ করে দিলাম। এই বডি হেডের আন্ডারে সাধারণত এই একটা জিনিসই এক্সামের জন্য লেখা হয়, আর কিছু লেখা হয় না। তাছাড়া আমরা যদি সিএসএস অ্যাড করি বা অন্যান্য লিঙ্ক আছে ওগুলো যদি মেটা লিঙ্ক অ্যাড করি, ওই কিন্তু এখানে লেখা হয়, ওগুলো তোমাদের এইচএসসি সিলেবাসে নাই। তো আপাতত এই টাইটেলটা দিলেই হচ্ছে। আর বাকি কাজ হচ্ছে আমাদের বডির ভিতরে। আশা করি কনসেপ্টটা ফুললি ক্লিয়ার। এটাই হচ্ছে তোমাদের বেসিক একটা ফরম্যাট, এই ফরম্যাটটা সব জায়গায় লিখতে হবে। ঠিক আছে, এবার একটু বলে নিই যে আচ্ছা বডির ভিতরে তো সব শো করবে, কিন্তু টাইটেলের এগুলা কি হবে? টাইটেলে এটা শো করবে না। না, আসলে টাইটেলের সরি হেডারের ভিতরে কিছু শো করে না। তবে টাইটেলটা কোথায় লেখা হয়? আমরা সাধারণত যখন কোনো ব্রাউজার দেখি, দেখি ব্রাউজারের উপরে এরকম একটা ট্যাব থাকে, এরকম কতগুলো ট্যাব থাকে। তো এটা তো আমাদের বডি অংশ, বডি অংশের ভিতরে সব দেখায়। আর এই টাইটেলটা আমরা যেখানে লিখি ট্যাবের নামের ভিতরে এই টাইটেলটা আসলে শো করে। এই আর বাকি আর কিছু কিন্তু শো করবে না যদি না আমরা সেটা বডির ভিতরে লিখি। তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এটা। তো আমরা আস্তে আস্তে কিন্তু টেক্সট ফরম্যাটিং গুলো শুরু করে দেব। আচ্ছা, তো টেক্সট ফরম্যাটিং এর জন্য আমরা যে টেক্সট গুলো ফরম্যাট করবো ইতালি, এরপর আছে বোল্ড অথবা স্ট্রং। বোল্ড আর স্ট্রংটা আসলে দেখতে একই রকম কাজ করে। তোমাদের যখন কোশ্চেনে কোনো কিছু বোল্ড আকারে থাকবে তখন তোমরা স্ট্রং আর বোল্ড দিয়ে করলে একই রকমই দেখাবে। স্ট্রাইক বা ডিলেশন দুইটা একরকমই লাগবে। ঠিক আছে, তো আমরা স্ট্রাইক ডিলেট যেইটাকে ইউজ করি ওইটা মোটামুটি একটা লেখার ভিতর দিয়ে কিন্তু স্ট্রাইক চলে যাবে। এরপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, আন্ডারলাইন। তো চলো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে আন্ডারলাইন সম্পর্কে একটু জানি। এগুলো সম্পর্কে যেহেতু আমরা আগেই জেনেছি, তো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে আন্ডারলাইন, তো এগুলোর আসলে কি কি ট্যাগ ইউজ করবো এগুলো একটু আমরা জেনে নিই। ইটালিকের জন্য আমরা হচ্ছে এই আই ট্যাগটা ইউজ করব। এরপরে যেটা বোল্ড এটার জন্য আমরা বি ট্যাগটা ইউজ করব, এবং যেটা ডিলাইট ওটার জন্য আমরা ডি ট্যাগটা ইউজ করব, এবং যেটা সাবস্ক্রিপ্ট, আচ্ছা আমরা সাবস্ক্রিপ্টটা লিখি এর আগে হচ্ছে আমরা একটু সাবস্ক্রিপ্টটা আসলে কি আর সুপারস্ক্রিপ্টটা কি এটা আমরা একটু জেনে নিই। আচ্ছা, সাব মানে হচ্ছে নিচে, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে যে লেখাটা থাকে, লাইক আমরা যখন H2O লিখি নিচে কিন্তু ছোট করে টুটা লেখা আছে, এইটা আমরা যখন লিখতে যাব তখন কিন্তু আমাদের সাবস্ক্রিপ্টের দরকার হবে। আর সুপারস্ক্রিপ্টের দরকার, লাইক আমরা যখন A প্লাস বি হোল স্কয়ার লিখতেছি তখন কিন্তু স্কয়ারটা কিন্তু উপরে বা দুইটা উপরে বা এখানে কিউবও থাকতে পারে। তখন যখন আমরা এভাবে উপরে কিছু লিখতে চাই তখন কিন্তু এটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই দুইটা জিনিসের জন্য আমরা কি কি ট্যাগ ইউজ করব? যেটা সুপারস্ক্রিপ্ট এটা উপরে থাকবে, এবং আচ্ছা সহজে মনে রাখা যায় কিভাবে বলি। যেটা সুপারম্যান তো আকাশে উড়ে, ওই রকম এটা উপরে থাকবে। আর যেটা সাব, কোনো কিছু সাব মানে নিচে, যদি আমরা কোনো কিছু সাব বুঝাই তার মানে কি ওইটা নিচে থাকে, তাই না? বা ওইটার আন্ডারে কিছু থাকে, তো আন্ডার মানেও নিচে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যেটা সুপারস্ক্রিপ্ট ওটা উপরে থাকবে, যেটা সাবস্ক্রিপ্ট ওইটা নিচে থাকে। সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা স্যুপ ট্যাগটা ইউজ করব। এটা কিন্তু খাওয়ার স্যুপ না, ঠিক আছে, এটা খাওয়ার স্যুপ না। ওকে, আর সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে আমরা সাব এটা ইউজ করি। ডান। তারপর আন্ডারলাইন সবারই চেনা, কোনো কিছু নিচে যদি আমরা কোনো একটা লাইন করি, এরকম একটা দাগ দিই, এটাকে আমরা আন্ডারলাইন বলি, সবাই জানি। আন্ডারলাইনের জন্য আমরা ইউট্যাগ ইউজ করি। ঠিক আছে, ওকে, আশা করি এগুলো ক্লিয়ার, এগুলো সবার মনে আছে। মনে না থাকলে কিন্তু তোমরা পজ করে লিখে নিতে পারো। এরপরে আমরা এডিশনাল দুইটা জিনিস শিখবো, যেন হচ্ছে আমাদের ওইখানে টেক্সট ফরম্যাটিং আর হচ্ছে যখন টেবিলে আমরা ইমেজ অ্যাড করবো, হাইপারলিংক করবো, তখন যেন সমস্যা না হয়। এর জন্য আমরা এখনই ইমেজের ট্যাগ গুলো আর হাইপারলিংকের ট্যাগটা দেখে নিচ্ছি। ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি ট্যাগটা ইউজ করি, ঠিক আছে। আর হাইপারলিংকের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করি। এইটা, এই দুইটা ট্যাগ হচ্ছে আমরা ইউজ করি। তো আশা করি বুঝতে পেরেছো টেক্সট ফরম্যাটিং এর জন্য আমরা কি কি ট্যাগ ইউজ করব। এবার হচ্ছে আমরা এগুলোকে কোডে ইমপ্লিমেন্ট করব। চলো তাহলে শুরু করা যাক। তো আমরা কিছু টাস্ক নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছ সব জায়গায় লার্ন ইজি লেখা টাস্ক গুলোতে। হ্যাঁ অবশ্যই এটা আমি আমার প্রমোশনের জন্য করতেছি।
আর যেহেতু এখানে এতগুলো টাস্ক আমি করাবো, তোমাদেরও একটা টাস্ক থাকবে। ওইটা হচ্ছে তাড়াতাড়ি পেজে গিয়ে ফলো করে একটা মেসেজ দেওয়া, যাতে করে তুমি এই সাজেশনটার পিডিএফ তুমি পেয়ে যেতে পারো। এবং ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করবা, কারণ নাইলে ভিডিও মিস। চলো শুরু করি। ঠিক আছে, এটা বোল্ড লার্ন ইজি, এটা হচ্ছে ইতালিক লার্ন ইজি, এটা ইতালিতে থাকে তাই ইতালিক লার্ন ইজি। আর এটা হচ্ছে ডিলেটেড লার্ন ইজি, ঠিক আছে, তাই এগুলো ডিলিট করলে হবে না। আর এটা হচ্ছে আন্ডারলাইন লার্ন ইজি, লার্ন ইজি নিচে আন্ডারলাইন করো, তারপরে সাবস্ক্রিপ্ট এবং যথারীতি সুপারস্ক্রিপ্ট। তো চলো এগুলো পড়ে গিয়ে একটু। তো একটা জিনিস আমি এবার একটু করে দিই, পরবর্তীবার করবো না। মনে রাখবা, যা করতেছি সব বডি ট্যাগের ভিতরে হবে, সব বডি ট্যাগের ভিতরে হবে, ঠিক আছে। সব বডি ট্যাগের ভিতরে করতে হবে, বডি ওপেন করতে হবে, আবার বডি ক্লোজ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি, এখান থেকে সব এক এক করে ইমপ্লিমেন্ট করা শুরু করি। তো আমরা কিন্তু শিখে ফেলেছি যে বোল্ডের জন্য কোন ট্যাগ, ইতালিকের জন্য কোন ট্যাগ, ডিলেটের জন্য কোন ট্যাগ, আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ, সব কিন্তু আমরা জানি, একে একে এবার করে ফেলবো। চলো করে ফেলি। আমরা বোল্ড ট্যাগ ইউজ করতেছি বি, এবং ভিতরে লিখে ফেলবো কি লার্ন ইজি। এবং এটা আমাদের কি করতে হবে, বোল্ড ট্যাগটা কিন্তু অবশ্যই ক্লোজ করে দিতে হবে, এটা রেজাল্ট পাবো আমরা এটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি একটা কাজ করি তোমাদের সুবিধার্থে, আমি একটু এটা রেড পেন দিয়ে মার্ক করে দেই, যেন তোমরা বুঝতে পারো যে এটা হচ্ছে আমার কোনো লেখা না। মনে রাখতে হবে এটা হচ্ছে এটার জন্য, হ্যাঁ। তো তারপরে যদি আমরা আউটপুট চাই এটা লিখতে, তাহলে অবশ্যই একটা আই লিখতে হবে, তারপর আবার কষ্ট করে বারবার বারবার কিন্তু আমাদের একাডেমির নামই লিখতে হবে, আমাদের একাডেমির নাম বারবার লিখতে হবে, ঠিক আছে। লার্ন ইজি লিখলাম, এরপরে এটা ক্লোজ করে দিতে হবে। আর এটার জন্য কিন্তু আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এইটা। এরপরে যদি আমরা করতে চাই এরকম ডিলেটেড, তাহলে এখানে ডিল লিখতে হবে, হ্যাঁ। তারপরে লিখতে হবে লার্ন ইজি, লার্ন ইজি। এরপরে কিন্তু এটাতে কি করে দিতে হবে, ডিল লিখে ডিলটারে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এর জন্য আমরা আউটপুট পাবো এরকম। আচ্ছা, এরপরে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, তাহলে কিন্তু যথারীতি আমরা এখানে ইউ ট্যাগটা ইউজ করবো। আমি আর এখানে কিছু লিখলাম না, তোমরা জানো এখানে কি তারপরে এখানে ইউ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এটার জন্য কিন্তু আমরা পাবো হচ্ছে এটা, ঠিক আছে। তো এতটুকু কোড লেখার ফলে কিন্তু আমাদের আউটপুটে এতটুকু পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি, এই কোডটার জন্য কিন্তু আমরা এতটুকু আউটপুট পাচ্ছি। এরপরে বাকি থাকলো আমাদের সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। তো এইখানে একটা ব্যাপার চলে আসে যে আসলে আমরা কোন ফরম্যাটে এই টেক্সট গুলা লিখতে যাচ্ছি, সেটা একটা ব্যাপার। এটা যদি আমরা নর্মাল প্যারাগ্রাফের ভিতরে লিখতে চাই, তাহলে কি দিয়ে করতে পারি, আর যদি আরো কিছু করতে চাই ওইভাবে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তো চলো আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা একটু করে ফেলি, তারপরে ইম্পর্টেন্ট আরো দুইটা ট্যাগ আছে, ওই দুইটা ট্যাগ তোমাদের জানতে হবে। এই দুইটা ট্যাগ আমি একটু পরে শিখাবো, নর্মাল টেক্সট ফরম্যাটিংটা আগে শেষ হয়। তো যদি তুমি সুপারস্ক্রিপ্ট করতে চাও বা সাবস্ক্রিপ্ট করতে চাও, কি করবো, দেখা যাচ্ছে এখানে দুই নিচে, আর কি বলছিলাম যে নিচে থাকে সে সাব, আর সাব হইলে কিন্তু কি করতে হবে, সাবস্ক্রিপ্টের ট্যাগ ইউজ করতে হবে। চলো করা যাক। সিম্পলি ধরো আমি একটা, তুমি এভাবে লিখলেও হবে, আমি এখানে এইচ লিখলাম। এইচ লেখার পরে আমি চাচ্ছি দুইটারে সাব বানাতে, তাহলে এখানে সাব ট্যাগটা নিতে হবে, এবং ভিতরে লিখতে হবে 2, এবং এই সাব ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এরপরে লিখতে হবে ও। এইটা কি মিন করে, এটা মিন করে তুমি খেয়াল করলে দেখবা যে সাবের ভিতরে কিন্তু 2 আছে, আর এইচ আর ও কিন্তু বাহিরে। এইটার মানে হচ্ছে যে দুইটার যে 2 লেখাটা এইটাই সাবস্ক্রিপ্ট আকারে নিচে থাকবে, বাকি দুইটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকবে। আর চাইলে তুমি এই টেক্সট গুলো ফরম্যাট করতে পারো। তো এই টেক্সট ফরম্যাট করার জন্য তুমি হচ্ছে আহ তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ফরম্যাট এখান থেকে ইউজ করতে পারো। এবং আরো দুইটা যে ফরম্যাট আছে, ওই দুইটা ফরম্যাটে একটু আমরা পরে আলোচনা করব। আমরা হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা করে ফেলবে। চলো, সুপারস্ক্রিপ্ট যখন আমরা করব, সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু আমরা কি আছে, এখানে এ আছে, লিখবো এ। এরপরে 2 কিন্তু সুপারস্ক্রিপ্ট মানে উপরে আছে, উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট এটা জানো। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, সুপ ইউজ করবো। এবং 2 যেহেতু সুপ আছে, আমরা এখানে 2 লিখে এই সুপটাকে ক্লোজ করে দিব। এরপরে দেখতে পাচ্ছ প্লাস সাইন আছে, আমরা প্লাস লিখবো। এরপরে বি আছে, বি লিখবো। বি এর পরে পরে কিন্তু আবার 2 আবার সুপারস্ক্রিপ্ট আছে, তাহলে আবার সুপ সুপ লিখে আমরা 2 লিখে কিন্তু এই সুপটাকে ক্লোজ করে দিই। দ্যাটস ইট।
এইটা কি মিন করতেছে তুমি একটু আবার একটু খেয়াল করি, আমরা এখানে একটু আন্ডারলাইন করে দিই। এখানে একটু আন্ডারলাইন করলে দেখতে পাবা যে যে স্যুপের ভিতরে কিন্তু দুই আছে, এর আছে, এর পরে স্যুপ যেখানে দুই, অর্থাৎ এর পরে এই দুইটা কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে বা উপরে চলে আসবে এরকম। এরপর একটা প্লাস আছে, প্লাসটা আমরা লিখে ফেললাম, এরপরে বি আছে, বি লিখলাম, এরপর আবার দেখতে পাচ্ছি দুই সুপারস্ক্রিপ্টে আছে এবং দুইটাকে আমরা সুপারস্ক্রিপ্টের জন্য সুপ ট্যাগের ভিতরে ঢুকিয়ে দেব। এই হচ্ছে আমাদের কোড। এতটুকু কোড যদি আমরা লিখি আমরা কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবো। আর একটা কথা, আমি যে পুরো ফরম্যাটটা আগের বার দেখাইলাম, ছোট কোড হইলে তোমরা পুরো ফরম্যাটটা অবশ্যই লিখবা, আর বড় কোড হইলে তোমরা ওটা এড়ায় চলতে পারো, সমস্যা নেই। তবে সময় থাকলে অবশ্যই একদম পুরোটাই লিখবা, একদম যে ফরম্যাটটা দিছিলাম ওই ফরম্যাটটা সবই লিখবা। এরপরে দুটো ইম্পর্টেন্ট ট্যাগ সম্পর্কে আমরা শিখবো। এই ইম্পর্টেন্ট ট্যাগ দুটা হচ্ছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর একটা হচ্ছে হেডিং ট্যাগ। তো চলো আমরা প্যারাগ্রাফ আর হেডিংটা সম্পর্কে জানি বিস্তারিত। আচ্ছা, এবার আমরা যে তিনটা ট্যাগ জানবো, এই তিনটা ট্যাগ খুব মজার এবং এই তিনটা ট্যাগ কিন্তু খুব ব্যবহৃত হবে তোমরা যখন কোশ্চেন সলভ করবে, অনেক দরকার। তো এই ট্যাগ গুলো হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপর আরেকটা হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক আছে, আরেকটা এরকম হচ্ছে কি লেখা থাকে, এই ট্যাগ গুলোর হচ্ছে আমরা কাজগুলো জানবো, তবে কোনটা দিয়ে কি কাজ করা হয়। যেটা প্যারাগ্রাফে, এটা তোমরা জানো প্যারাগ্রাফটা কি, এরকম প্যারাগ্রাফের মতোই নর্মাল কিছু লেখা চলে আসে, নর্মাল কিছু লেখা চলে আসে, এটাই লিখলাম, ইজি। এটা আহামরি কোনো চেঞ্জ হয় না, প্যারাগ্রাফ যেরকম থাকে ওই রকম এক প্যারাগ্রাফে চলে আসে। আর হেডিং ট্যাগের ক্ষেত্রে আমরা সবাই জানি, একটা নিউজ যখন দেখবা উপর অনেক বড় করে হেডিং দেওয়া থাকে, ওটাই হেডিং ট্যাগ। এবং এই হেডিং ট্যাগের আন্ডারে কতগুলো সাইজ আছে, যেটাকে আমরা H1, H2, H3 এভাবে H6 পর্যন্ত আছে। আচ্ছা, এবার তোমাদের আমি একটা কোশ্চেন করি, বলো তো কোন ট্যাগটায়, কোন হেডিং ট্যাগে লেখাটা সবচেয়ে বেশি বড় হবে? আচ্ছা, অনেকেই ঠিক বলতে পারছো, আবার অনেকেই হয়তো ভুল করছো। এখানে এইচ এর পরে 6 লেখা, লেখাটা অনেক বড় বিধায় অনেকে কিন্তু ভেবে বসে থাকবা যে 6 মানে বড়, অর্থাৎ এই 6 দিলে আমার লেখাটা খুব বেশি বড় হবে। আসলে এই কনসেপ্টটা একদমই ভুল। আমাদের এখানে এইচ অন মানে হচ্ছে সবচেয়ে বড়, এবং আস্তে আস্তে কিন্তু এই 6 পর্যন্ত লেখা ছোট হতে থাকে। ঠিক আছে, তো আমি কয়েকটা এখানে উদাহরণ সহ লিখি, তোমাদের একটু লিখে দিই। যখন আমরা এরকম লিখবো, এইচ অন ট্যাগের ভিতরে আমি লিখলাম, হচ্ছে ব্রেকিং, ব্রেকিং নিউজ। এইচ ওয়ান ট্যাগে লিখলাম, এরপর এইচ টু ট্যাগের ভিতরে লিখলাম সেম জিনিস, এইচ টু ট্যাগে লিখলাম, এরপর এইচ থ্রি ট্যাগের ভিতরে লিখলাম। আচ্ছা, আমি কোনটা ক্লোজিং দিই, এই সেম জিনিস লিখলাম। এর ফলে আউটপুটটা কেমন হবে, এর ফলে যে আমরা আউটপুটটা পাবো, আউটপুটটা হবে এমন, এর ফলে আমাদের আউটপুটটা এমন হবে যে প্রথম ব্রেকিং নিউজটা একটু বড় হবে, এরপরে এইচ টু আরেকটু ছোট হবে, এরপরে যেটা এইচ থ্রি আরো ছোট হবে, এরকম। ঠিক আছে, তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যখন কোশ্চেন গুলো দেখবে, প্রয়োজন অনুযায়ী কিন্তু এগুলা ইউজ করে এটাকে সমাধান করতে পারো। তো আশা করি হচ্ছে হেডিং ট্যাগের কাজটা তোমরা বুঝতে পেরেছো, আর প্যারাগ্রাফেরটাও বুঝতে পেরেছো। এখন যে ট্যাগটা আছে এটার একটু আলাদা রকম বৈশিষ্ট্য বা গুণ আছে, যেটা তোমরা এখন দেখবে। তো ওইটার গুণটা কি বলি, আমরা কবিতা পড়ি মাঝে মাঝে, আমরা কিন্তু অনেক কবিতা দেখেছি, পড়েছি, তাই না? আমরা কবিতা অনেক দেখেছি, কবিতা এরকম লেখা থাকে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, এরকম লেখা থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো লাইন থাকে না, এগুলো হচ্ছে এক লাইনে থাকে না, একটা এখানে থাকে, একটা এখানে থাকে, কোনোটা আবার এখান থেকে শুরু হয়, আবার কোনোটা এখান থেকে শুরু হয়। এইরকম টাইপের যদি আমরা লেখাগুলোকে বসাইতে চাই, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে লিখতে পারি, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই কাজটা ইউজ করবো। তো চলো আমরা এরকম একটা কিছু লিখি।
আচ্ছা, আমি এখানে লিখলাম দেখতে পাচ্ছ যে লেখা এক জায়গা থেকে শুরু শেষ হচ্ছে। আমরা এইভাবেই হুবহু এইভাবেই হচ্ছে আমরা চাচ্ছি যে ব্রাউজারে আউটপুটটা শো করতে। তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট লেখাটাকে প্রি ট্যাগের ভিতরে নিয়ে আসি। দ্যাটস ইট। এতটুকু করে দিলেই কিন্তু আমরা হুবহু যেভাবে যেটা যেখানে লিখবো একদম হুবহু ওইভাবেই শো করবে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো স্পেসিং, আবার এখানে একটি স্পেসিং, এইরকম স্পেসিং অটোমেটিক তুমি এটাকে কিন্তু যেভাবে ওইভাবে কিন্তু শো করবে। ঠিক আছে, তো এই হলো আমাদের যত ধরনের টেক্সট ফরম্যাটিং থাকে সব শেষ। এবং আমি শেষে বলছিলাম যে আমরা অ্যাঙ্কর ট্যাগ এবং হচ্ছে ইমেজ ট্যাগের দুইটা কাজ আছে, যে দুইটা আমাদের শিখতে হবে যদি আমরা ভালোভাবে টেবিলটা এবং লিস্টিংটা করতে চাই। তো আমরা ওই দুইটা ট্যাগ করার মাধ্যমে এই পর্বটা এখানে শেষ করি। তো চল, শেষ করার আগে আমরা কাজটা করে নিই। আচ্ছা, এবার ধরো যে এইখানে এইখানে আমার একটা ছবি আছে, আর হচ্ছে নিচে একটা লেখা আছে, ধরো ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। আচ্ছা, এই ক্লিক হিয়ার দিয়ে কিন্তু অনেকে মাঝে মাঝে প্রতারিত হয়েছে। ঠিক আছে, তোমার হচ্ছে এক্সপেক্টেড যে অ্যাপস বা কিছু তুমি ডাউনলোড করতে যাচ্ছ, লেখা ক্লিক হিয়ার করতেছো, তোমাকে অন্য আরেকটা লিঙ্কে নিয়ে রাখতেছে। ব্যাপারটা তাই না? তো এটা হচ্ছে হাইপার লিঙ্কের কাজ আসলে। যখন আমরা ক্লিক হিয়ারে টাচ করি তখন আমাদের এই হাইপার লিঙ্কের আন্ডারে যে লিঙ্কটা থাকে ওই লিঙ্কটা হচ্ছে আমাদের থ্রো করে দেয়। ছবি আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে বা ব্রাউজারে ছবি অ্যাড করা থাকে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ছবিটা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা শিখি। তো চলো শিখি। ইমেজ অ্যাড করার ক্ষেত্রে আমরা কি করতে হবে, আইএমজি ট্যাগটা ইউজ করবো। আমরা আগেই শিখেছি আইএমজি ট্যাগ, এবং এখানে লিখতে হবে এসআরসি। এসআরসি মানে হচ্ছে কি, এসআরসি মানে হচ্ছে সোর্স। মানে আমরা যে এখানে ইমেজটা অ্যাড করতেছি এটা সোর্সটা কি, এখন সোর্সটা কি, সোর্সটা হবে তোমার ইমেজটা কোথায় রাখা আছে এবং ইমেজটার নাম কি, এভাবে আমাদের ডাকতে হবে। ধরো তোমার ফোনে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে, হ্যাঁ, ফোনে ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোড ফোল্ডারে আছে, আর ছবিটার নাম হচ্ছে, আমার নাম লিখে দিলাম, মুন্না ডট জেপিজি। ক্লিয়ার? এখানে ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে আমি কোন ফরম্যাট দেখতেছি, জেপিজি ফরম্যাট নাকি পিএনজি ফরম্যাট, এসভিজি ফরম্যাট, যে ফরম্যাটে হোক ফরম্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট, ফরম্যাটটা মাথায় রাখতে হবে। এরপর আমার ফোনে ডাউনলোড ফোল্ডারে আছে এবং ছবিটার নাম এইটা। তো এই ক্ষেত্রে আমাদের সোর্সটা এমন হবে, ডাউনলোড দিয়ে স্ল্যাশ দিয়ে এরপরে আমাদের ছবির নাম মুন্না ডট জেপিজি, এটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, আমি এটা মুছে ফেলি, মুন্না ডট জেপিজি এটা লিখতে হবে এবং সুন্দর মতো এটাকে শেষ করে দিতে হবে। এরপরে হচ্ছে তুমি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এই হচ্ছে তোমার ট্যাগ, এটার মাধ্যমে আমরা ছবি অ্যাড করতে পারি। তো এইভাবে ছবি অ্যাড করলে কি হবে, আমরা চাইলে এখানে ডাউনলোডটা এই সোর্স গুলো এগুলো আমরা কই পাবো, কোশ্চেনে কি এগুলো দেওয়া থাকবে কিনা। যদি কোশ্চেনে দেওয়া থাকে তোমরা ওগুলো ইউজ করবে, আর যদি কোশ্চেনে দেওয়া না থাকে ওই ক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে ছবির একটা নাম ধরে তোমরা এভাবে বসায় দিবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা হাইপার লিঙ্ক, ওই যে লিঙ্কে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়, ওটা শিখি চল। আচ্ছা, এখানে আমরা লিখলাম যে এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ এ, লেখার পরে সিমিলার ভাবে এখানেও লিখতে হবে, এখানে লিখতে হবে এইচ রেফ, এখানে আবার সোর্স লেখো, এখানে লিখতে হবে, সরি আমি এখানে ভুল জায়গায় লিখে দিয়েছি, এখানে লিখতে হবে এইচ রেফ। এখন এই এইচ রেফটার মানে কি, এইচ রেফটার মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্স অর্থাৎ যে হাইপারলিংকটা লিখতেছি এটা রেফারেন্স কি, এই হাইপারলিংকটা কোথায় নিয়ে যাবে। তো আমি এখানে লিখলাম যে লার্ন ইজি ডট এডু, আচ্ছা এর আগে আমি দেখলাম এফবি স্ল্যাশ মানে ফেসবুক স্ল্যাশ লার্ন ইজি ডট এডু দিয়ে দিলাম। তারপরে কি হবে, এরপর হচ্ছে আমি এটা ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করে দিলাম। এর ফলে কিন্তু কি হচ্ছে, আমরা যখন এই লিঙ্কটায় ক্লিক করব তখন কিন্তু আমাদের এই লিঙ্ক পেজে ফেসবুক স্ল্যাশ লার্ন ইজি ডট এডু অর্থাৎ আমাদের ফেসবুক পেজে তোমাদের নিয়ে যাবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে কোথায় ক্লিক করলে নিয়ে যাবে, তুমি এই যে অ্যাঙ্করটা একটা ওপেন করছো কিন্তু ক্লোজিং ট্যাগও আছে, এর ভিতর তুমি কিন্তু লিখতে পারো
লার্ন ইজি লিখলাম, লার্ন ইজি লিখলাম এবং এই অ্যাঙ্কর ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। অর্থাৎ তোমার ব্রাউজারে কিন্তু এমন শো করবে, দেখাই, লার্ন ইজি, ইজি এরকম শো করবে, নিচে একটা আন্ডারলাইন শো করবে, নিচে একটা আন্ডারলাইন শো করবে, টেক্সটের কালারটা কিছুটা ব্লু টাইপের হইতে পারে, হ্যাঁ, বা স্কাই টাইপের হইতে পারে। ওই ক্ষেত্রে যখন আমরা লার্ন ইজি এখানে ক্লিক করব, তখন কিন্তু আমাদের কি হবে, তখন এই লার্ন আমাদের কাছে শো করবে এইটা, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের সুন্দর মতো হচ্ছে এই যে এই ওয়েবসাইট, এই লিংকে নিয়ে যাবে। আর এই লিংকে নিয়ে গেলে কোথায় নিয়ে যাবে তোমরা সবাই জানো, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, গিয়ে কিন্তু একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাজ। আমরা এখন জানি কিভাবে ফটো অ্যাড করতে হয় এবং অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। আর টেক্সট ফরম্যাটিং আমরা মোটামুটি না খুব ভালোভাবে সব শেষ করেছি। এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে, আমি এখানে যে টাস্ক গুলো দিয়েছিলাম ওগুলোই তুমি খাতায় বারবার করতে থাকলে দেখতে পারবো টেক্সট ফরম্যাটিং টাইপের যতগুলো সৃজনশীল তোমার বইয়ে দেওয়া আছে, বোর্ড পরীক্ষা, বিগত বোর্ড পরীক্ষাগুলো আসছে, ওগুলো তুমি সুন্দরভাবে সলভ করতে পারবে। তো টেক্সট ফরম্যাটিং এর পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো। আমাদের পেজের সাথে থাকো এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাই। হ্যালো, রেস্টের পরে আবার শুরু করছি। এবার আমাদের টপিক লিস্টিং। তো লিস্টিং কিভাবে করতে পারি, লিস্টিং এর যত নাড়ে বুড়ি আছে সব আমরা এখন এক্সপ্লোর করব। চলো শুরু করা যাক। এখানে আমরা একটা টাস্ক দেখতে পাচ্ছি, গিভেন টাস্ক, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, সিলেট লেখা আছে এবং তার পাশে 1 2 3 4 এভাবে লিস্ট করা আছে। এই লিস্টটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এর আগে আমি একটু লিস্ট নিয়ে ছোট করে আলোচনা করব। লিস্টটা কয় প্রকার হয়? লিস্টটা হচ্ছে দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার, তো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট কি, এটা কিভাবে বুঝবে? অর্ডার মানে কি, কোন একটা অর্ডার বা সিকোয়েন্স মেইনটেইন করবে, লাইক 1 2 3 4 আর 4 3 2 1 অর্ডার। আর আনঅর্ডার কোনগুলো, যেগুলো আসলে কোনো সিকোয়েন্স মেইনটেইন করে না, এগুলো আমরা বুঝবো কিভাবে? ধরো এখানে আমি লিখলাম অন, লিখে লিখলাম যে ঢাকা, ঢাকা 2, কুমিল্লা, কুমিল্লা 3 লিখলাম, রংপুর, ঠিক আছে, লিখলাম। এটা একটা অর্ডার আছে। এবার আনঅর্ডারের একটা উদাহরণ হতে পারে, সাপোজ ধরো এখানে একটা এরকম বক্স দেওয়া, স্কোয়ার শেপ দেওয়া, লেখা হচ্ছে মুন্না, এরপরে আবার একটা বক্স দেওয়া, লেখা হোসাইন, আবার একটা বক্স দেওয়া, লেখা ফুয়াদ, এগুলো। তো আসলে বুঝতে পারছো, এখানে 1 2 3 এর জায়গায় থাকতে পারে ABCD, এগুলো একটা অর্ডার। তারপর রোমান সংখ্যা 1 2 3 লেখা থাকতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু একটা অর্ডার। আবার আনঅর্ডারের ক্ষেত্রে এখানে স্কোয়ার শেপ থাকতে পারে, আবার বুলেট থাকতে পারে, আবার এরকম সার্কেল থাকতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু আবার আনঅর্ডারের ক্ষেত্রে পড়ে। তো আশা করি বোঝা গেছে লিস্টের দুই প্রকার, অর্ডার আনঅর্ডার কি, ঠিক আছে। ও আরেকটা জিনিস একটু মনে করাই দিই, যখন আমরা আনঅর্ডার করবো, আনঅর্ডারের জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? আনঅর্ডারের জন্য আমরা ট্যাগ ইউজ করব ইউও, ইউএল, সরি, ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। আর এটা তো অর্ডার, এটা তো অর্ডার লিস্ট, তাহলে এখানে লিখবো ওএল মানে অর্ডার লিস্ট। আর যেটা আনঅর্ডার, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আর এই লিস্টের প্রত্যেক যা দেখতে পাচ্ছ সবই কিন্তু এক একটা লিস্টের আইটেম। তো লিস্টের আইটেম গুলোর জন্য আমরা লিখবো হচ্ছে এল আই, অর্থাৎ লিস্ট আইটেম, ঠিক আছে। ও এল, এটা একটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য, ইউএল আনঅর্ডার লিস্টের জন্য, এবং এল আই অর্থাৎ প্রত্যেকটা লিস্টে আইটেম যোগ করার জন্য এল আই অর্থাৎ লিস্ট আইটেম আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। চলো শুরু করি। এবার আমরা একটু এগুলো করা শুরু করে উপরে গিভেন টাস্কটা আমরা এখন একটু সলভ করবো। তো গিভেন টাস্ক সলভ করার জন্য আমি মুছে ফেলতেছি। চলো, গিভেন টাস্কে দেওয়া আছে 4টা বিভাগের নাম দেওয়া আছে এবং এগুলো 1 2 3 আকারে লিস্টে দেওয়া আছে। তো এটা কি করতে পারি দেখে বোঝা যাচ্ছে এটা কি লিস্ট, বলো তো সবাই কমেন্ট করে জানো এটা কি লিস্ট। আচ্ছা, এইটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, দেখে বুঝাই যাচ্ছে তোমরা অনেকে পারছো। তো এটা কিভাবে করা যায়? অর্ডার লিস্টের জন্য আমি আগে বলছি কি করব, ওএল দিব, ওএল অর্থাৎ অর্ডার লিস্ট, এবং এই ওএলটাকে কিন্তু আমরা ক্লোজ করতে হবে, ঠিক আছে। অর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করব। এরপরে একটা অর্ডার লিস্টের জন্য ফরম্যাট তৈরি হয়ে গেল। এবার আমাদের হচ্ছে এগুলো লিখতে হবে।
এগুলো লিখতে হবে। একটা জিনিস আমি এখনো করিনি, এটা পরে করবো তোমাদের বোঝানোর স্বার্থে। তো আমি এখানে লিস্ট আইটেম গুলো অ্যাড করবো এভাবে। লিস্ট আইটেম গুলো এভাবে অ্যাড করতে হয়, ঢাকা লেখা আছে ফার্স্টে। তো এটা মেনটেন করতে হবে সিকোয়েন্স। তোমরা যদি সিকোয়েন্সিয়ালি লিখতে চাও তাহলে সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। ঢাকার জন্য ঢাকায় আগে লিখতে হবে, অপরের জন্য রংপুর 2 নাম্বারে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, লিস্ট আইটেম ক্লোজ করলাম। লিস্ট আইটেম লেখা আছে রংপুর, রংপুর। এরপর লিস্ট আইটেমটাকে আমি ক্লোজ করলাম। এরপর লেখা আছে ধরি সিলেট আছে, আমি আর লিখলাম না, কারণ শর্ট টাইমে তোমরা যারা বোঝার কিন্তু তারা অল্পতেই বুঝে ফেলো। ঠিক আছে, তো এই কারণে শর্ট টাইমে তোমরা তোমাদের জন্য যেমন হেল্প হয় ওইভাবেই করার চেষ্টা করছি। রেসিডেন্ট ক্লোজ করলাম। এর ফলে যে রেজাল্টটা আসবে এইটা কিন্তু আমরা এখন বলতে পারবো না আসলে রেজাল্টটা কি আসবে, কারণ আমার যে অর্ডার লিস্ট এটা কিসের অর্ডার, 1 2 3 লেখা আছে। তারপর রোমান সংখ্যা থাকতে পারে, এবিসিডি থাকতে পারে, বড় হাতের এবিসিডি থাকতে পারে, ছোট হাতের থাকতে পারে। তো এগুলার জন্য কিন্তু আমি বড় ছোট বললাম, তোমরা জানো স্মল লেটার ক্যাপিটাল কি, আমি বাংলাদেশ বললাম। তো এগুলা যে লিখতে চাও সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কি ফরম্যাটে চাচ্ছি এইখানে সেটা আমাদের বুঝাইতে হবে। এটা একটা ক্লোজ করার আগে আমাদের সুন্দর মতো এখানে লিখতে হবে টাইপ। ঠিক আছে, টাইপ লিখে টাইপের ভিতরে তুমি কি চাও, যদি তুমি এবিসিডি টাইপের চাও বা 1 2 3 চাও সেটা বোঝানোর জন্য কিভাবে বুঝাবা, শুধু প্রথম যে অক্ষর এটা লিখে দিবে, প্রথম অক্ষরটা লিখে দিবা, লিখে দিলাম টাইপ 1। এই 1 দেওয়ার ফলেই কিন্তু এ বুঝে ফেলবে আসলে তুমি যাচ্ছ 1 2 3 4 এই সিকোয়েন্সে। অর্থাৎ এর ফলে কিন্তু তুমি এই আউটপুটটা পাবা। আমি মাঝখান থেকে চট্টগ্রামটা লিখি নাই, তোমরা জানো যে ওটা লিখলে ওটাও এখানে ইনক্লুডেড হবে। তো এটার জন্য কিন্তু আমরা এই আউটপুটটা পাবো। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, যখন আমরা এখানে 1 2 3 4 না লিখে আমরা এ বি সি ডি লিখবো তখন ব্যাপারটা কেমন হবে, তখন আমরা এটা কিভাবে মেনটেন করবো। তোমরা অনেকেই জানো, বলছিলাম যে এখানে লিখে দিলে টাইপটা চেঞ্জ করে দিলে হচ্ছে। তো টাইপের এখানে আমরা 1 না লিখে শুধু এ লিখে দিই। এটা লিখে দিলে কিন্তু ওই বুঝতে পারবে আসলে তুমি এ বি সি ডি এগুলো লিখতে হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আউটপুটটা শুধু এটা চেঞ্জ করলে আউটপুটটা এরকম হয়ে যেতেছে। আর রোমান সংখ্যা লিখতে গেলে অ্যাজ ইট ইজ সিম্পলি তোমাদের কি করতে হবে, এখানে একটা আই লিখে দিতে হবে, দ্যাটস ইট। যার ফলে এখানে রোমান সংখ্যায় যেভাবে লিখতে হয় ওইভাবেই হবে। এটা থাকবে আই এরকম। ঠিক আছে, এই রোমান সংখ্যা জাস্ট খালি এখানে চেঞ্জ আনলে এটা হইতেছে গেল। এটা এখান থেকে আমি একটু ছোট করে একটা জিনিস তোমাদের একটু বুঝায় দিতে আমি চাই, যে অনেক সময় এটা এটা আসে না সাধারণত, যদিও আইসা পড়ে ওই ক্ষেত্রে যেন ঝামেলায় না পড়ো এর জন্য আমি এটা করে দিই। সাপোজ ধরো যেখানে ডি থেকে শুরু হয়েছে, বা আচ্ছা আমি ডি দিই, ডি ই এফ জি এইভাবে শুরু হয়েছে, ডি থেকে শুরু হয়েছে। তো তখন তোমরা কিভাবে করবে, তখন তো তোমরা এখানে কি করবে, তোমরা তখন এখানে কি ডি লিখে দিবা, তাহলে ডি থেকে শুরু হবে। হ্যাঁ লিখতে পারো। আচ্ছা, আজানের জন্য একটি স্কিপ করা হয়েছিল, তো আমরা আজান শেষে যথারীতি আবার আমাদের ক্লাসে তার জন্য শুরু করছি। তো যেটা বলছিলাম যে আমরা যদি ডি থেকে শুরু করতে চাই ওই ক্ষেত্রে কি আমরা জাস্ট ডি লিখে দিলেই হবে কি না, এভাবে আসলে করাটা হয় না। যখন আমরা ডি থেকে করতে চাই তখন হচ্ছে আমরা এখানে টাইপ, যেটা টাইপের জায়গায় আমরা এই রাখবো, অর্থাৎ আমরা এ বি সি ডি এগুলো লিখতে চাচ্ছি। কিন্তু আমরা এখানে স্টার্ট দিতে পারি, স্টার্ট নামে একটা জিনিস অ্যাড করতে পারি, স্টার্ট ইকুয়াল দিয়ে এখানে দেখো ডিটা কয় নাম্বার, তুমি একটু হাতে কাউন্ট করতে পারো, এ বি সি ডি 4 নাম্বার। তো এখানে তুমি 4 লিখে দিতে পারো, দ্যাটস ইট। এইটা লেখার ফলে বোঝা যাবে আসলে তুমি এবিসিডি চাচ্ছ এবং 4 নাম্বার যে লেটারটা আছে তুমি ওইখান থেকে শুরু করতে যাচ্ছ, এবং তারপরে কিন্তু আউটপুটটা দেখতে এরকমই আছে। বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে এবিসিডি হোক, এটা এখানে 1 2 3 4 এগুলোও থাকতে পারতো। ঠিক আছে, 4 থেকেও শুরু করতে পারতো, এক্ষেত্রে এখানে 1 লিখতে হইতো এবং স্টার্ট করতে কিন্তু 4 থেকে। রোমান সংখ্যার ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তোমরা নিজে নিজে এগুলো একটু বাসায় চর্চা করতে পারো, কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের পেজে তোমরা নোট দিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো লিস্টিং নিয়ে আশা করি ধারণা কমপ্লিট, বাট নট ফিনিশড ইয়ার। আমাদের আরেকটু ব্যাপার আছে, আমরা এখন শিখলাম লিস্ট। লিস্টের আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড লিস্ট। ঠিক আছে, নেস্টেড লিস্টটা কি একটু শিখি, আমরা একটু জানার চেষ্টা করি
যে ধরো আমাদের এখানে আউটপুটটা এরকম তুমি লিখে দেওয়া হয়, বা দেখুন মুছি দুই তিনটা মুছে ফেললাম, 1 লিখলাম, 2 লিখলাম। এরপরে ধরো যে এই রংপুরের আন্ডারে আরো কিছু লিস্টিং আছে। ধরো এ লেখা আছে হচ্ছে একটা বিভাগের নাম লিখি, ঠিক আছে, গাইবান্ধা লিখলাম। আর এগুলো সবাই চেনো, আর একটা হচ্ছে বগুড়া। এই দুইটা হচ্ছে জেলা আছে রংপুর বিভাগের আন্ডারে। এটাকে তুমি কি করতে পারো, সাব লিস্ট আকারে লিখতে পারো, যেটাকে আমরা নেস্টেড লিস্ট বলতেছি। এবং এখানে যথারীতি সিলেক্ট আমরা সিলেক্ট। তো এই যে এটার আন্ডারে দুইটা সাব লিস্ট গেছে বা নেস্টেড লিস্টটা গেছে, এই নেস্টেড লিস্টটা আমরা কিভাবে করতে পারি এইটা একটু আমাদের দেখতে হবে। কঠিন কিছু না, সহজ। ও আগের নিয়ম ফলো করে একটু ট্রিক খাটালেই কিন্তু আমরা এটা করতে পারি। চলো দেখি। যথারীতি আমরা এটা যেহেতু করতেছি অর্ডার লিস্ট ওয়েল দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি এটা আগে লিখে নিই, ওয়েল দিয়ে শুরু করতে হবে। এরপরে যা যা সঙ্গে লিখতে হবে, ঢাকা। এরপরে দিয়ে কিন্তু রংপুর আছে। এরপরেই কিন্তু আমাদের এই সাব লিস্ট গুলোর আগমন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি রংপুরের পরেই কিন্তু আবার একটা লিস্ট শুরু হয়ে গেছে নতুন করে। তার মানে আমাদের আবার নতুন করে একটা লিস্ট বানাতে হবে, এবং দেখতে পাচ্ছি লিস্টটা কিন্তু অর্ডার লিস্ট। অর্থাৎ আমাদের আবার একটা লিস্ট করতে হবে এই দুটার জন্য। ভিতরে এই রংপুরের পরে পরেই আমরা আবার একটা লিস্টিং শুরু করে দেবো। এটা কিন্তু একটা অর্ডার লিস্ট, তাই ওয়েল লিখলাম। এবং এখানে কিন্তু এবিসিডি দেওয়া, তাই কিন্তু এখানে টাইপের জন্য টাইপে আমরা কি লিখবো, টাইপে কিন্তু আমরা এ লিখে দিলাম, ঠিক আছে। অর্ডার লিস্ট, এবং ভিতরে কি লেখা আছে লিস্ট আইটেম আমরা কিভাবে ইনক্লুড করে আমরা সবাই জানি, এলআই দিলাম। এরপরে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে গাইবান্ধা, গাইবান্ধা। এবং এই লিস্টটা কিন্তু শেষ করে দিলাম। এবং সিমিলার ভাবে আবার একটা লিস্ট আইটেম নিব, এটা লিখলাম বগুড়া, এবং এটা কিন্তু এখানে শেষ করে দেবো। এরপরে যথারীতি 3 নম্বরে যা আছে সিলেক্ট, 3 নম্বরে যে সিলেক্ট আছে এই সিলেক্টটা আমরা লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু এখানে 1 2 3 লিখলাম, তোমরা কিন্তু জানো এখানে কি হবে। এখানে কিন্তু তোমাদের এলআই হবে, মানে লিস্ট আইটেমই হবে, সিমিলার লিস্ট আইটেম, ঠিক আছে। এখানেও সেম। আমি এটাকে একটু এক্সপ্লেন করবো তোমাদের কাছে আবার। তো এটা শেষ করে দেখো এখানে ঘর, ও আচ্ছা এখানে অর্ডার লিস্টটা আমাদের ক্লোজ করতে হবে। একটু এক্সপ্লেন করি ব্যাপারটাকে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে যদি একটু আমরা কি খেয়াল করি যে এই পুরোটা কিন্তু একটা লিস্ট, এই রংপুরের আন্ডারে আরেকটা সাব লিস্ট। তো এইখানে আমরা একটু যদি দেখি যে এখানে আমরা একটা লিস্ট শুরু করেছি, এবং এই লিস্টটা কিন্তু আমরা শেষ করেছি, ঠিক আছে, অর্ডার লিস্ট। তো একটু আমরা খেয়াল করি এখানে আমরা কি কি করেছি। এখানে আমরা এই যে অর্ডার লিস্টটা ওপেন করেছি এবং এটা ক্লোজিং করেছি, ঠিক আছে। এইটার জন্য কিন্তু আমাদের এই পুরো জিনিসটা আসতেছে। এরপরে খেয়াল করে দেখো রংপুরের ভিতরে সাব আবার দুইটা নেস্টেড দুইটা লিস্ট আছে। এর জন্য কিন্তু আমরা দেখো রংপুরের পরে পরেই আবার একটা হচ্ছে আমরা লিস্ট নিয়েছি, যেটা ওপেন করেছি আবার কিন্তু ক্লোজ করেছি, খেয়াল করে দেখো। এবং এর আন্ডারে কিন্তু দুইটা লিস্ট আইটেম, একটা গাইবান্ধা একটা বগুড়া, দেখতে পাচ্ছ একটা গাইবান্ধা একটা বগুড়া। এটা কিন্তু রংপুরের ভিতরেই, রংপুরটাকে ক্লোজ করতে হবে আগে, তারপরেই কিন্তু রংপুরের পরে পরেই কিন্তু এই দুইটা ক্রিয়েট করা। সো আমি এই যে রংপুরটাকে লিস্ট করলাম, এবং তারপরে পরেই কিন্তু আবার নতুন করে একটা নতুন অর্ডার লিস্ট নিয়ে আবার দুইটা নিলাম, যার ফলে একটা নেস্টেড লিস্ট তৈরি হলো। এবং আউটপুটে কিন্তু এই রকমটাই শো করবে। তোমরা এটা একটু খাতায় লিখে নিতে পারো। আর তোমাদের আমি একটা কাজ করতে পারো, তোমাদের আমি একটা তোমরা ফোনে যেন প্র্যাকটিস করতে পারো ভালোভাবে, এর জন্য প্লে স্টোর থেকে তোমরা দু একটা অ্যাপ ডাউনলোড করতে পারো। যেমন হচ্ছে এইচটিএমএল টেক্সট, যেটা করে আর কি এইচটিএমএল কোড রাইটার, এরকম কিছু দিয়ে দিয়ে সার্চ দিলে তোমরা অনেক ধরনের অ্যাপ পেয়ে যাবে, যেগুলোর ভিতরে তোমরা এগুলো লিখতে পারো, লিখে লিখে আউটপুট গুলো দেখতে পাবো। তাহলে কিন্তু তোমাদের জন্য এটা অনেক ইফিসিয়েন্ট হবে, এবং তোমরা দ্রুতই এগুলো আয়ত্ত করতে পারবে। তো নেস্টেড লিস্টে আশা করি পারবা তোমরা সবাই। আর এখানে একটা জিনিস মিসিং গেছে, এটা হচ্ছে অনেকে তোমরা বলতে পারো, ঠিক আছে এটা করে দিই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টাইপটা কি, আমরা যে বড় লিস্টটা করতেছিলাম মেইন লিস্ট, ওটা কিন্তু 1 2 3, সুতরাং টাইপে কি হবে, এখানে কিন্তু টাইপ ইকুয়াল টু আমাদের লিখতে হবে কি 1, সবাই জানো, ক্লিয়ার।
এই হচ্ছে আমাদের লিস্টের কার্যক্রম, লিস্টের কাজকাম। এখন যদি আনঅর্ডার লিস্ট করতে যাই, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লাইক বুলেট বা সার্কেল জাতীয় যদি কিছু করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিছুই করতে হবে না, শুধু সিম্পলি আমাদের এই দুইটা জায়গায় চেঞ্জ আনতে হবে। একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্টের জন্য শুধু ইউ দিতে হবে, আনঅর্ডার লিস্ট, এবং এখানে লিখতে হবে ইউ, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। এবং টাইপের ভিতরে আমরা কি লিখবো, টাইপের ভিতরে অনেক টাইপ হইতে পারে সার্কেল, আবার এটা কি হইতে পারে, বুলেট হইতে পারে, তারপর আবার কি হইতে পারে, স্কোয়ার হইতে পারে, স্কোয়ার হইতে পারে। তো এর জন্য তোমরা কি করবা, এর জন্য জাস্ট এই নামগুলা, সার্কেল চাইলে সার্কেল, বুলেট চাইলে বুলেট, স্কোয়ার চাইলে স্কোয়ার, জাস্ট টাইপের এখানে ইনক্লুড করে দিলাম। সাপোজ আমি এখানে সার্কেলটা ইনক্লুড করলাম, সার্কেলটা এখানে দিলাম, টাইপের এখানে আমি সার্কেল লিখলাম। এর ফলে আমাদের কোডে কি চেঞ্জ হবে, সার্কেলটা এখানে লেখার ফলে আমাদের কোডে চেঞ্জ আসবে এরকম, সার্কেল এখানে লিখলাম, টাইপটা যখন আমি সার্কেল লিখতেছি, তুমি খেয়াল করলে দেখবা এইটা কিন্তু আনঅর্ডার লিস্ট, কিন্তু ভিতরের যেটা নেস্টেড এটা কিন্তু অর্ডার লিস্ট, অর্থাৎ এইটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু আনঅর্ডার লিস্টের এখানে সার্কেল দেওয়া, অর্থাৎ এই টাইপটার 1 2 3 4 এগুলো থাকবে না, এগুলো সিম্পলি হচ্ছে সার্কেল হয়েছে, সিম্পলি হচ্ছে এরকম সার্কেল হয়েছে, এরকম সার্কেল আকারে থাকবে। আউটপুট আসবে, স্কোয়ার থাকলে স্কোয়ার আসবে, বুলেট দিলে বুলেট টাইপের আসবে। আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদের শুধু এখানে টাইপটা চেঞ্জ করে দিতে হবে, আর হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট, এটা বুঝাইতে হবে যে ইউএল দিয়ে বুঝাইতে হবে আনঅর্ডার লিস্ট, এবং টাইপের ভিতরে টাইপ লিখলে কিন্তু এভাবে হয়ে যাবে। তুমি যদি এখানে অর্ডার লিস্ট লিখে যদি টাইপটাকে চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু কাজ করবে না। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আগে আনঅর্ডার লিস্টটা ট্যাগে লিখতে হবে এবং ভিতরে টাইপটা সিলেক্ট করতে হবে, আর অর্ডার লিস্টের ক্ষেত্রে অর্ডার লিস্ট লিখতে হবে, তারপর টাইপ সিলেক্ট করলেই কিন্তু আমরা কাজটা করতে পারবো। তো লিস্ট নিয়ে এই পর্যন্ত, আশা করি লিস্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি লিস্ট নিয়ে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, আবার বলছি তোমরা কিন্তু আহ, আমাদের পেজে মেসেজ করে বা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদের যথার্থ আমাদের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করবো আমাদের সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে সবাই ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো আজকের পর্বে কিন্তু আমাদের কথা বলার কথা টেবিল এবং পঞ্চম অধ্যায় নিয়ে। তো প্রথমে আমরা টেবিল নিয়ে কথা বলবো, এরপরে পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো, তারপরে আমরা কিছু কোশ্চেন সলভের মাধ্যমে আমাদের ক্লাসটা সম্পূর্ণ করব, এবং আশা করব যে সম্পূর্ণ করার পরে তোমরা নিজেরাই তোমাদের টেস্ট পেপার বা গাইডের বিগত বছরের বোর্ডগুলোর সৃজনশীলের সলিউশন করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো টেবিল নিয়ে পড়তে হলে আগে আমাদের টেবিল নিয়ে জানতে হবে আসলে টেবিলটা কি বা কাকে বলছে টেবিল। তো এটা সবাই জানো, এরপরও আমি রেফারেন্স হিসাবে এখানে দুইটা টেবিল রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা টেবিল দেখা যাচ্ছে। তো এগুলোই সাধারণত হচ্ছে টেবিল। এইবার আমরা এই টেবিলের বিভিন্ন অংশের নামগুলো সম্পর্কে একটু জানব। তো টেবিলের এই প্রথমে যে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যা বুঝতে পারতেছি যে এটা আসলে একটা টেবিলের হেডিং, কিন্তু এটা একটা টেবিলের হেডিং। হ্যাঁ, আর বাকিগুলো কিন্তু হেডিং না, বাকিগুলো নর্মাল রো। তো একটু জানতে হবে আমাদের এইটা, যে এগুলো হচ্ছে টেবিলের রো। ঠিক আছে, প্রত্যেকটা টেবিলের রো, অর্থাৎ এখানে তিনটা টেবিল রো আছে, কিন্তু তিনটা টেবিল রো আছে, এবং এর ভিতরে কতগুলো ডিটেইলস আছে, এর ভিতরে টেবিল ডিটেইলস আছে কিন্তু। আর বাকি ভিতরে যা আছে এটাকে আমরা টেবিল ডিটেইলস বলতেছি, নেম কে টেবিল ডিটেইলস বলতেছি, জিপিএ কে টেবিল ডিটেইলস বলতেছি, 101, তারপর হচ্ছে করিম, আফরিন, এগুলো সবগুলোই কিন্তু টেবিল ডিটেইলসের অংশ। ঠিক আছে, এবং উপর থেকে নিচে আসলে কলাম বলি, ফাইন, ওইটা সম্পর্কে আপাতত দরকার নেই জানার। আমরা এটা জানি এগুলো হচ্ছে টেবিলের রো, এবং ভিতরে যা আছে সবগুলো হচ্ছে টেবিলের ডিটেলস। এবং উপরের যে ডিটেলসগুলো, এটাকে আমরা টেবিলের ডিটেলস না বলে টেবিলের হেডিংও বলতে পারি। এগুলো কিন্তু আমরা টেবিলের হেডিং বলতে পারি। ঠিক আছে, আর যদি গাঢ় করে দেওয়া থাকে ওই ক্ষেত্রে এটা টেবিলের হেডিং দিয়ে করতে হবে, আর নর্মাল দেওয়া থাকলে আমরা টেবিল ডিটেলস দিয়ে করতে হবে। সো এটা কিন্তু টেবিলের হেডিং। এইবার আমরা কিছু ট্যাগ সম্পর্কে জানব। আমরা যখন টেবিল ক্রিয়েট করতে যাব, টেবিল ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা এই টেবিল ট্যাগটাকে ইউজ করব।
তার ফলেই কিন্তু টেবিল ট্যাগের ভিতরে আমরা যা করব এটা টেবিলের অংশ হিসেবে কাউন্ট হবে। এরপরে টেবিলের রো ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু টিআর ট্যাগটা ইউজ করব। যখনই আমরা একটা টিআর ট্যাগ ইউজ করব তখনই কিন্তু এরকমভাবে রো ক্রিয়েট হয়ে যাবে। যে কয়টা টিআর ট্যাগ নিব সেম কয়টা টেবিলে রো হয়ে যাবে। এরপরে এই হেডিং এর ডিটেলসগুলো দেওয়ার জন্য আমরা কিন্তু টিএইচ ইউজ করব এবং বাকি ডিটেলসগুলোর জন্য কিন্তু আমরা কি ইউজ করব, টিডি ইউজ করব। তো আরো সহজভাবে বুঝতে এটাকে আমরা এখন কোডে ইমপ্লিমেন্ট করে দেখব, যার ফলে তোমাদের জন্য ব্যাপারটাকে আরো ইজিয়ার মনে হবে। তো চলো আমরা এটা কোডে ইমপ্লিমেন্ট করে একটু দেখার চেষ্টা করি। এইখানে দেখতে পাচ্ছ আমি আগেই বলেছি আমরা যত কোড করব সব কিন্তু বডির ভিতরে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা কি করতে যাচ্ছি, একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে? যখনই আমরা একটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের একটা টেবিল ট্যাগের ভিতরেই কিন্তু সব কিছু করতে হবে। তো আমি একটা টেবিল ট্যাগ নিলাম ওপেনিং এবং ক্লোজিং সহ, এর ভিতরেই কিন্তু আমাদের টেবিলটাকে ক্রিয়েট করতে হবে। এরপরে আমাদের যা দেখতে হবে এটা হচ্ছে এখানে কয়টা রো আছে, এখানে কিন্তু 3টা রো আছে, অর্থাৎ আমাদের 3টা টেবিল রো ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? 3টা টেবিল রো ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমি একটু এভাবেই রাখি আপাতত। একটা টেবিল রো নিলাম, বোঝার সুবিধার্থে আমি এভাবে করছি, 2টা টেবিল রো নিলাম এবং 3টা টেবিল রো নিলাম। এর মাধ্যমে কিন্তু এখানে 3টা রো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু তার ভিতরে কোনো ডাটা কিন্তু নাই, ঠিক আছে? তো এই যদি রান করি দেখবা যে কোনো কিছুই দেখাইতেছে না, কারণ টেবিলটা ক্রিয়েট হয়েছে ঠিকই কিন্তু কোনো ডাটা নাই। দ্যাট ইজ ওয়াই আমরা কিছু দেখতে পারতেছি না। তো এবার এই টেবিলের প্রথম রোর ভিতরে যে ডিটেলসগুলো আছে এগুলাকে আমরা আস্তে আস্তে শুরু করি ইনপুট দেওয়া। প্রথম রোয়ের ভিতরে যে ডিটেলস আছে ওগুলা লিখি। ডিটেলস দেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, টিডি ট্যাগ, ঠিক আছে? টিডি ওপেন ক্লোজ। এবার এর ভিতরে প্রথম রোয়ের ভিতরে কয়টা ডিটেলস আছে, প্রথম রোয়ের ভিতরে কিন্তু 3টা ডিটেলস আছে, তাহলে আমরা এখানে 3টা ডিটেলসের জন্য 3টা টিডি নিচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি। 3টা ডিটেলসের জন্য 3টা টিডি নিয়েছি। এর পরেরটাতেও কিন্তু দেখতে পাচ্ছ পরের রোতেও কিন্তু 3টা টেবিল ডিটেলস আছে, সো এখানেও 3টা টিডি হবে। আমি এটা কপি করে দিচ্ছি ডাইরেক্ট। পরের যে টেবিল রোটা আছে এই রোর ভিতরেও আমি 3টা ডিটেলস দিচ্ছি এবং এরপরে যে রোটা আছে এর ভিতরেও আমি 3টা ডিটেলস দিচ্ছি। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। এখানে 3টা রো আছে, দ্যাট ইজ ওয়াই আমি 3টা টিআর নিছি এবং এই প্রথম রোটার আন্ডারে 3টা ডিটেলস আছে, দ্যাট ইজ ওয়াই এই রোর আন্ডারে আমি 3টা ডিটেলস নিছি। এরপরে সিমিলার দ্বিতীয় আরেকটা রো আছে এবং দ্বিতীয় রোতে হচ্ছে টিআর নিছি, মানে টেবিল রো ক্রিয়েট করছি, এর আন্ডারে 3টা ডিটেলস আছে, দ্যাট ইজ ওয়াই এর আন্ডারে 3টা টেবিল ডিটেলস নিছি। এবং থার্ডটাও সিমিলারভাবে একটা টেবিল রো নিছি এবং এর আন্ডারেও 3টা ডিটেলস আছে, দ্যাট ইজ ওয়াই আমি এখানে 3টা টিডি ট্যাগ নিয়েছি। এবং এবার আমাদের টিডি ট্যাগের মাধ্যমে ডাটাটাকে ইনসার্ট করার পালা। তো টিডি ট্যাগের মাধ্যমে কিভাবে ডাটা ইনসার্ট করব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। প্রথমে যেটা লেখা ওটা হচ্ছে রোল। আমরা জানি উপর থেকে নিচে আসা মানে বাম থেকে ডানে যাওয়া আসলে। তো প্রথমে যে টেবিল রো এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে রোল, তো আমরা এখানে রোল লিখলাম। এরপরে যদি আমরা একটু এখানে আসার চেষ্টা করি, এখানে পরে আছে নেম, আমরা এখানে নেম লিখলাম। এরপরে হচ্ছে নেমের পরে আছে জিপিএ, তারপরেরটাতে আমরা জিপিএ লিখলাম। এরপরে দ্বিতীয় রোতে কি আছে দেখার চেষ্টা করি। দ্বিতীয় রোতে আছে হচ্ছে 101 এরপরে লেখা আছে নেম আছে হচ্ছে করিম। আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ যাচ্ছি। 101 করিম, তারপরে 5.00 এরপরে নিচে যদি আসি 102, তারপরে আফরিন, এটা আমরা সিরিয়ালি ইনপুট দিয়ে ফেলবো সুন্দর মতো। 102 আফরিন এবং 4.75, ঠিক আছে? দেন আমাদের ডাটা ইনসার্ট দেওয়া। আমরা টেবিল ক্রিয়েট করছি, টেবিল ট্যাগের মাধ্যমে টেবিল ক্রিয়েট করে নিছি। এরপরে হচ্ছে 3টা রো, টেবিলে 3টা রো আছে, দ্যাট ইজ ওয়াই 3টা রো নিয়ে ফেলছি এবং রোর ভিতর 3টা ডিটেলস আছে, 3টা রো নিয়ে নিছি এবং রোর ভিতরে 3টা করে ডিটেলস আছে, প্রত্যেকটা রোতে 3টা করে ডিটেলস দিয়ে দিছে এবং তার ভিতরে আমরা তাদের ডাটাগুলোও ইনপুট করে দিস। ক্লিয়ার? তো চলো এটাকে আমরা একটু রান করি।
ওকে, রান করার মাধ্যমে আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। অনেকটা এরকম হয়েছে, বাট প্রবলেম ইজ দ্যাট যে এখানে বর্ডারটা কই। ঠিক আছে, তো এই বর্ডারটা এখন এখানে শো করতেছে না। এই বর্ডারের জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এটা কোথায় ইউজ করতে হবে? এই টেবিল ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম হচ্ছে বর্ডার। বর্ডার এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। বর্ডার আমরা কত দিব? বর্ডার আমরা 1 দিলাম। ঠিক আছে, বর্ডার অন দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি, তাহলে দেখতে পাচ্ছ অন সাইজের একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, তার ভিতরে কিন্তু এই ডিটেলসগুলো কি হয়ে গেছে? ঢুকে গেছে। ক্লিয়ার? তো আমরা সাকসেসফুলি এটা ক্রিয়েট করতে পারছি। এবার হচ্ছে একটু ভালোভাবে বলি, উপরে যদি লেখাগুলো এই টেবিলের হেডিংটা যদি এটাকে যদি গাঢ় করে লিখতে চাও, অর্থাৎ এটা যদি টেবিলের হেডিং এর মতোই দেখাইতে চাও, তাহলে কিন্তু এখানে টিআর না নিয়ে আমরা কোনটাকে ইউজ করব? টিএইচ ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, টিএইচ ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, নর্মাল ডিটেলসের জন্য টেবিল ডিটেলস বা টিডি ইউজ করবো, আর যদি ওটাকে একটু হাইলাইট করে দেখাইতে চাই, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওই ক্ষেত্রে কিন্তু আমরা টিএইচটা ইউজ করব। ঠিক আছে, এবার একটু রান করি। দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইলাইটেড হয়ে একটা টেবিল হেডারের মতোই দেখাচ্ছে। তো সাকসেসফুলি কিন্তু আমরা এটা করতে পেরেছি। এবার এবার আমরা আমাদের মতো করে টেবিল জেনারেট করতে পারবো। সো তোমাদের কাছ থাকবে এখন এই ভিডিওটা পজ করে নিজেদের মতো করে একটা টেবিল জেনারেট করা, এবং করে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকে পোস্ট দিতে পারো আমাদেরকে, বা কমেন্টে আমাদেরকে জানাতে পারো যে তুমি পেরেছো কিনা। এরপরে চলো আমরা দ্বিতীয় যে প্রবলেমটা আছে এটা একটু সলভ করার ট্রাই করি। দ্বিতীয় প্রবলেমটা তোমরা এখানে ঘাবড়িয়ে যাওয়ার মতো কিছুই নেই আসলে। দ্বিতীয় প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করলেই দেখবা যে একটা ঘর ফাঁকা। একটা ঘর যে ফাঁকা, এইটা আমি কিভাবে কি করতে পারি? তো দেখো, আমরা আবার প্রথম থেকে শুরু করি সবকিছু। শুরু করি। তোমরা চাইলে কিন্তু এই কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখান থেকে বডি ট্যাগের ভিতরে যা আছে অতটুকু নিলেই হচ্ছে আমাদের। ওকে, ফাইন। তো চলো আমরা পরের কাজটা শুরু করে দিই। আবার যদি আমরা কোডের ভিতরে ব্যাক করি, এক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো এবং কি কি করতে হবে। দেখো টেবিলের ভিতরে পরবর্তীটাতে কি আছে আমরা একটু যদি খেয়াল করতে চাই, দেখবো যে রো আছে কয়টা? রো আছে কিন্তু দুইটা। দুইটা টেবিলের রো আছে, এবং এই রো এর ভিতরে কিন্তু ডিটেলস যেভাবে আছে আমরা ওইভাবে দিব। সো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করা, এবং টেবিল ক্রিয়েটের জন্য আমরা কিটা ইউজ করি? টিডিটাকে ইউজ করি। আমরা টিডিটাকে ইউজ করে ফেললাম, টেবিলটাকে ইউজ করলাম, এবং টেবিলের ভিতরে কি আছে? দুইটা রো আছে। সুতরাং আমাদের কি করতে হবে? দুইটা টেবিল রো বা টিআর নিতে হবে। টেবিল রো কয়টা? দুইটা। সো আমি একটা নিলাম টেবিল রো। ঠিক আছে, এবং আমি আরেকটা টেবিল রো হচ্ছে এখানে বসায় দিলাম। তো দুইটা টেবিল রো আমি ক্রিয়েট করে ফেললাম। টেবিল রো কিন্তু দুইটা ক্রিয়েট হয়েছে, ভিতরে কোনো ভ্যালু কিন্তু নাই। সো তোমরা জানো যে এখানে কিছুই দেখাবে। এরপরে এই প্রত্যেকটা টেবিল রোতে এইখানে দুইটা ডিটেলস আছে, কিন্তু এইখানে দুইটা ডিটেলস নাই, বাট দুইটা ঘর কিন্তু আছে। একটা ঘর কিন্তু আমি নিছি, কিন্তু এটার ভিতরে আমি কোনো ডিটেলস পুশ করি নাই। ঠিক আছে, তো আমিও কি করব? সিমিলার ভাবে একটা ঘর নিব, কিন্তু এটার ভিতরে কোনো ডিটেলস আমরা পুশ করলাম না। ঠিক আছে, তো এটা চলো দেখি কি হইতে পারে। তো এখানে আমরা টেবিল ডিটেলস দিব। টেবিল ডিটেলস নিলাম একটা, এখানে দুইটা হবে। সো নিলাম দুইটা। পরেরটাতে কিন্তু দুইটা ডিটেলস নাই, ডিটেলস আছে কয়টা? একটা। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমরা কি করতেছি, এখানে সিরিয়াল নাম্বারটা, আরেকটা কাজ আছে আমি পরের লাইনে, ওটা আমি একটু পরে বলবো, এখন বলতেছি না। তো এখানে এই প্রথম রোতে আমাদের কি কি আছে? প্রথম রোতে আছে হচ্ছে টেবিল ডিটেলস হিসাবে সিরিয়াল নাম্বার। আমি পুশ করা শুরু করলাম, সিরিয়াল নাম্বার। এরপরে দ্বিতীয়টাতে আছে ইনস্টিটিউট পিকচার, তো এটাতে আমি ইনস্টিটিউট পিকচার লিখে দিলাম। ফাইন। এরপরেরটাতে কি আছে? এখানে 01 লেখা আছে, 01 লিখে দিলাম।
এবার আমি এই কোডটাকে রান করা শুরু করি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে গেছি। তো এইভাবে করতে পারি। আবার তুমি যদি এটা একটু অন্যভাবেও দেখতে চাও, অন্যভাবেও দেখতে পারো। লাইক হচ্ছে এটাই ভালো ওয়ে যে তুমি কি করবা, এখানে আরেকটা টেবিল ডিটেলস নিবা, এখানে আরেকটা টেবিল ডিটেলস নিবা, দুইটা ছিল ঘর, দুইটাই তুমি নিবা, কিন্তু এটার ভিতরে তুমি কোনো ইনফরমেশন পুশ করবা না। এইটা হইলে টেবিলটা আরো সুন্দর দেখায়, এইটাই হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে। এভাবে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি জেনারেট করতে হবে। এবং যথারীতি এইটাকে যদি তুমি হেডার হিসাবে ধরতে চাও, ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের জাস্ট খালি এখানে টেবিল ডিটেলসের জায়গায় টিডি না দিয়ে টিএইচ দিতে হবে। আশা করতেছি যে তোমাদের এগুলো নিয়ে প্রবলেমটা সলভ হয়ে গেছে, এগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। এবার আমরা আরেকটা প্রবলেম নিয়ে আসব, যে প্রবলেমটাতে তোমরা সবাই হয়তো বা অনেক বেশি সাফার করবা। এই কারণে হচ্ছে আমি প্রবলেমটা একটু সবাইকে দেখাইতে চাচ্ছি। আগে আমি যা যা দেখাইছি এগুলো মুছে ফেলি একটু কষ্ট করে। ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে ফেলি। এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। লেটস সি, চলো এটা দেখা যাক। এটা তো আমরা সলভ করেই ফেলছি, সো এটাকে আমি নিচে রেখে দিলাম কোথাও একটা। এবার দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, কারণ এইখানে কিন্তু দেখো একটা রো কিন্তু, এখানে একটা রো কিন্তু, একটা রো এর একটা ডিটেলস কিন্তু দুইটা কিসের সাথে, দুইটা রো এর সাথে শেয়ার আকারে আছে। বুঝতে পারতেছো ব্যাপারটা? এখানে কিন্তু দুইটা রো এর সাথে এই ইনফরমেশনটা শেয়ার করছে, দুইটা রো এর সাথে শেয়ার করছে, নট কলাম। এখানে দুইটা রো এর সাথে সেম ইনফরমেশন শেয়ার করছে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, চল দেখি এটা কিভাবে করা যায়। আগে বলিনি এইখানে যে জিনিসটা আছে এটাকে আমরা ক্যাপশন বলি, এটা আমরা একটু পরেই দেখব। তো এই যে ব্যাপারটা এখানে কি হইলো, একটা রো কিন্তু ভেঙে দিছে, এখানে একটা রো কিন্তু ভেঙে দিছে, একটা রো ভেঙে ফেলে দুই দুই জায়গার ভিতরে শেয়ার করছে। লাইক আমরা একটা দুইটা ঘর আছে, দুইটা ঘরের ভিতর ধূপ করে মাঝের এক দেওয়ালটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে কিন্তু দুইজন ওইটা শেয়ার করলাম। সিমিলারভাবে এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা রো ছিল, এর মাঝের দেয়ালটা ভেঙে কিন্তু ওরা দুইটা শেয়ার করছে। যে ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রো স্প্যান। যে ঘটনাটাকে আমরা কি বলি, রো স্প্যান। আর ও ডাব্লিউ, রো স্প্যান, এস পি এ এন, যেটাকে আমরা রো স্প্যান বলি। সিমিলার ভাবে কিন্তু কলামও শেয়ার করতে পারে, সিমিলার ভাবে কিন্তু কলামও শেয়ার করতে পারে। যেমন এরকম হইতে পারে যে এরকম থাকতেই পারে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এভাবে আছে, এভাবে আছে, এবং এইভাবে একটা দাগ দেওয়া আছে, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এখানে লেখা হচ্ছে পিকচার্স, পিকচার। ঠিক আছে, সিমিলার ভাবে কিন্তু কলামও শেয়ার করতে পারে, মানে এই দুইটা কলাম একজনের জায়গায় নিছে, এই দুইটা কলাম কি করছে, একটা কলাম, একটা কলাম হয়ে জায়গা শেয়ার করে নিছে, এরকম হইতে পারে। তো এইগুলো কিভাবে সলভ করা যায় আমরা পড়বো। আর এইটাকে বলা হচ্ছে কল স্প্যান, এই যে কলাম ভেঙে কলাম শেয়ার করছে, এটাকে আমরা বলি কলাম স্প্যান বা কল স্প্যান, কল স্প্যান। ঠিক আছে, ওকে ফাইন, আমরা ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝলাম। এবার চলো এটাকে আমরা একটু কোডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো আমরা যা দেখতে চাচ্ছি বা যা করতে চাচ্ছি ওইটা একটু আমরা দেখি বা করি। আমরা এটাকে সিমিলারভাবে আমরা আগের কোডটাতে একটু ব্যাক করতে যাব। ওকে চলো আমরা আবার এটাকে করি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা বারবার যত করবো তত আমাদের প্র্যাকটিস হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেবিলের রো আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা রো আছে। তো আমাদের তিনটা টিয়ার নিতে হবে, তিনটা টেবিল রো নিতে হবে, এটা আমরা জানি। একটা টেবিল রো নিয়ে ফেলছি, দুইটা নিলাম, তিনটা টেবিল রো নিলাম। আমি একটু স্পেস দিয়ে নিলাম যেন তোমরা সহজে বুঝতে পারো, দেখতে সুবিধা হয়। তিনটা রো নিলাম এবং প্রত্যেকটা রো এর ভিতরে
কয়টা করে ডিটেলস আছে? প্রত্যেকটা রো এর ভিতরে কিন্তু ডিটেলস আছে হচ্ছে 3টা করে। ক্লিয়ার? কয়টা করে? 3টা করে। শেষেরটাতে একটু এক্সেপশন আছে, সো আমরা দেখে নিই কি করা যায়। প্রথমটাতে 3টা ডিটেলস আছে, প্রথমটাতে আমরা টিডি বা টেবিল ডিটেলস নিব 3টা। টিডি টেবিল ডিটেলস, ওকে ফাইন। এটা কয়টা নিব? 3টা, কারণ প্রথম রোতে ডিটেলস আছে 3টা। ফাইন, নিয়ে নিলাম। পরের রোতে কিন্তু ডিটেলস 3টা নেই, পরের রোতে কিন্তু ডিটেলস আছে কয়টা? হ্যাঁ, পরের রোতেও কিন্তু আমরা ডিটেলস কয়টা ধরে নেব? 3টাই ধরে নেব, কারণ 1টা 2টা 3টা। এই যে শেয়ারটা আমরা প্রথমটার আন্ডারেই ধরে নিচ্ছি। সো এটাও আমরা কপি করে নিই। পরেরটাতেও আছে কয়টা? 3টা। পরেরটাতে কয়টা আছে? 1টা 2টা 3টা? নো, না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। পরেরটাতে কিন্তু 3টা নাই, পরেরটাতে কিন্তু আছে 2টা ধরে নেব, কারণ এইটা কি করছে? এই ডিটেলসটাই নাফিসই ওর সাথে শেয়ার করছে, এই নাফিসই এর সাথে শেয়ার করছে এই সজলের সাথে। সো এক জায়গায় লিখে দিলেই, উপরে লিখে দিলেই হচ্ছে, নিচে আবার নতুন করে কিছু লেখার দরকার নেই। জাস্ট খালি এই নাফিস এর সাথে এটা শেয়ার করে ফেলবে। তো পরেরটাতে ডিটেলস কয়টা আছে? পরের রোতে ডিটেলস আছে কয়টা? 2টা। তো এখান থেকে আমি একটা কাইটা দিব, কেটে দিলাম, ঠিক আছে। এবার পুশ করা শুরু করি ইনফরমেশনগুলো। প্রথমটাতে কি আছে? আইডি নাম্বার, আইডি নাম্বার। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে এমপ্লয়ি নেম, ইএমপি নেম। এরপরে আছে কত? এরপরে কি লেখা আছে? লেখা আছে হচ্ছে স্যালারি, স্যালারি। এরপরে আমরা যদি নিচের রোতে আসি, নিচের রোতে কি আছে? নিচের রোতে আছে 1001। এরপরের রোতে কি আছে? পরের রোতে আছে হচ্ছে নাফিস। এরপরে সরি, ওই রোতেই, সেম রোতেই পরের ডিটেলসটা কি আছে? 50,000। পরের ডিটেলসটা কিন্তু 50,000। এরপরে যখন নিচে যাব, নিচে আসার পরে আমরা এখানে কি লিখব? এর এর ডিটেলস এটাকে দিয়ে দিব, আর এর ডিটেলস একে দিব। এখানে কে আছে? এখানে আছে হচ্ছে 1005, এবং পরের ডিটেলসটা আছে কিন্তু সচল। এবং পরে কিন্তু কোনো ডিটেলস নেই, কারণ অলরেডি এটা নাফিস নিয়ে নিছে, এবং নাফিস কিন্তু এটা সজলের সাথে শেয়ার করতেছে। তো এই দুইটা ভেঙে, মানে উপর থেকে ঘরটা ভেঙে কোথায় নামতেছে? নিচের ঘরে নামতেছে, নিচের ঘরের সাথে শেয়ার করতেছে। সো উপর থেকে ভেঙে যেহেতু নিচের ঘরের সাথে শেয়ার করতেছে, আমরা উপরে এক জায়গায় লিখে দিয়ে জাস্ট খালি শেয়ার করে দিলে ব্যাপারটা হচ্ছে। তো উপরে তো এক জায়গায় লিখছি, বাট এটা শেয়ার করব কিভাবে? এখন কি এটা কেমন দেখাবে? চলো এটা আগে দেখি কেমন দেখায়। দেখতে এমন লাগবে, শেয়ার কিন্তু করে নেই, কারণ এখানে দেখেন এটা ঘর কিন্তু আলাদা, শেয়ার করে নেই। তো শেয়ার কিভাবে করান যায়? শেয়ার করার জন্য কিন্তু আমাদের ভিতরে যে রোটা আছে আর কি, এই যে এইটা, এই এই রো এর যে স্প্যানটা, এটা কিন্তু ভেঙে দিতে হবে আমাদের। কিন্তু কি করতে হবে? রো স্প্যান করতে হবে। তো আমরা কি করে ফেলবো? এখানে সিম্পলি একটা জিনিস লিখবো, রো স্প্যান। রো স্প্যান লিখে এখানে 2 লিখলাম। রো স্প্যান যখন 2 লিখবো, এটার মানে হচ্ছে 2টা রো মিলে ভেঙে তুমি একটা রো বানাও, 2টা রো ভেঙে তুমি একটা রো বানাও। তো যখনই আমি এটা লিখতেছি 2টা রো ভেঙে কিন্তু ও একটা রো বানায় ফেলছে। সুতরাং পরেরটা আলাদা করে কিন্তু আরেকটা রো ক্রিয়েট করার, টেবিল ডিটেল, আরেকটা টেবিল ডিটেলস ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে। এখানে এই ঘরটার জন্য, এই কলামটার জন্য কিন্তু 2টা রো ভেঙে একটা ঘর হয়ে গেছে, ঠিক আছে। রো স্প্যান দেওয়া মানে এইখানে রোটা ভেঙে ও একটা সিঙ্গেল রো হয়ে গেছে। তো চলো রান করি। সো ব্যাং, আমরা কিন্তু সাকসেসফুলি এটা করতে পারছি। উই ডিড ইট সাকসেসফুলি। তো ব্যাপারটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইবার এইবার আমরা আরেকটা জিনিস করব। এবার হচ্ছে আমরা কলাম স্প্যান করব। আচ্ছা, এটা আমি একটু আবার এক্সপ্লেন করি। এখানে যখন রো স্প্যান দিছি 2টা, তার মানে কি এইখান থেকে শুরু করে আরেকটা নিয়ে, মানে তারা 2জন নিয়ে, এখান থেকে শুরু করে আরেকজন, মোট তারা 2জন নিয়ে কিন্তু একটা সিঙ্গেল রো ক্রিয়েট করবে, একটা সিঙ্গেল রো ঘর হবে, ঠিক আছে। এবার যখন, যদি আমরা চাই যে প্রবলেমটা এমন হোক যে এই ঘরটা মাঝে কি হোক? স্প্যান করুক, এই ঘরটা মাঝে স্প্যান হোক, অর্থাৎ আইডি নাম্বারটা না থাক, এ পুরো নাম ঘরেই শুধু এমপ্লয়ি নেমটা থাক, মানে এমপ্লয়ি নেমের ভিতরে এই আইডি নাম্বার আর এটা শেয়ার আকারে থাক। তখন এটা আমরা কিভাবে করতে পারি?
তখন আমরা কি করব, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এটা কি করছে, একটা কলামকে ভেঙে ফেলছে, একটা কলামকে কিন্তু ভেঙে ফেলছে। কলামকে কে ভাঙছে, আইডিটা ভেঙে এইদিকে চলে গেছে। তো এই কলামটা কে ভাঙছে, আইডিটা ভাঙছে। তাইলে আমরা সিম্পলি, আমাদের তো আইডি তো নাই, সো আমাদের তো আইডির দরকার নাই, এখানে শুধু একটা জিনিসই আছে, ওটা কি, এমপ্লয়ি নেম। ওকে, এখানে একটা জিনিসই আছে, ওটা কি, এমপ্লয়ি নেম। এবার তাহলে আমরা কি করতে পারি, জাস্ট সিম্পলি এইখানে আইডি নামটা তো আমাদের নাই, সো এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই যে একে, এর ভিতরে আমরা লিখে দিলাম, দুঃখিত, এর ভিতরে আমরা লিখে দিলাম কল স্প্যান। কল স্প্যান কত, 2। এইটার মানে হচ্ছে এই যে প্রথম ডিটেলসটা, এখন কিন্তু এটা নেই, এটাই প্রথম ডিটেলস। এই প্রথম ডিটেলসে কিন্তু পরের একটা কলামের জায়গা নিয়ে নিবে, অর্থাৎ ও একা দুইটা কলামের জায়গা নিচ্ছে। দুই, হ্যাঁ, দুইটা কলামের জায়গা নিচ্ছে, আর এ একা কিন্তু দুইটা রো এর জায়গা নিচ্ছে। ক্লিয়ার? এই কল স্প্যান 2 মানে একা দুইটা কলামের জায়গা নিচ্ছে। তার মানে এইটা পুরাটা জুড়ে শুধু কি থাকবে, এমপ্লয়ি নেম থাকবে, পরেরটা স্যালারি থাকবে, আর নিচেরগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে। চলো দেখি, দেখতে পাচ্ছি এ একাই কিন্তু দুইজনের জায়গা নিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফর্ম করতে পারো মেসেজের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, এবং আমাদের পেজে কিন্তু মেসেজ করতে পারো, ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো। সবচেয়ে ভালো হয় আমাদের পেজে চলে যাবা, পেজে গিয়ে পেজের নিচে কমেন্ট করবা অথবা পেজে মেসেজ করবা। উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ গাইস। সো দেরি করো না, তাড়াতাড়ি পেজে গিয়ে একটা লাইক দিয়ে দাও। তো আশা করি টেবিল নিয়ে সকল কনসেপ্ট ক্লিয়ার। টেবিল এই পর্যন্তই ছিল। টেবিল থেকে কোনো প্রবলেম আসলে অবশ্যই তোমাদের সলভ করতে হবে। আমি আগেই বলছি, এখান থেকে কোশ্চেন টাইপের হইতেই পারে কয়টা, একটা হইতে পারে তোমার কি দিবে, টেক্সট ফরম্যাটিং দিবে, অথবা কি দিবে, অথবা দিবে হচ্ছে তোমার টেবিল ক্রিয়েশন করা। হ্যাঁ, এই টেবিলের ভিতরে আবার ইমেজ থাকতে পারে, কোনো হচ্ছে লিস্ট থাকতে পারে, এই লিস্ট আর ইমেজ দেওয়া কিন্তু তোমাদের দেখায় দিছি। সো যেটাই থাকুক টেবিলের ভিতর, ওটা কিন্তু তোমাদের অ্যাড করতে পারতে হবে। এরপরে পরবর্তীতে আমরা যা বলতে চাচ্ছি, এরপরে আমরা কি করব, এরপরে কিন্তু আমরা প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং ভাষা অর্থাৎ পঞ্চম অধ্যায় করব, এবং পঞ্চম অধ্যায় আমরা শুরু করছি ছোট একটা ব্রেকের পরে।